হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, চলে এসেছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, আপার প্রাইমারি টেট 2026 অর্থাৎ 2026 সালের মার্চ মাসের মধ্যে কিন্তু যে আপার প্রাইমারি টেট হতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই আপার প্রাইমারি টেটের কিন্তু প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। ওকে, তো আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। দেখো, গণিতের প্যাডাগজি থেকে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, যেখানে বাছাই করা কিন্তু সেরা কমনযোগ্য প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আজকের প্র্যাকটিস সেট রয়েছে, দেখো 1 নম্বর প্র্যাকটিস সেট রয়েছে। আজকের 1 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব গণিতের। ওকে, তো আজকের ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা কমেন্ট বক্সে জানাও যে ভিডিওটি কেমন হয়েছে। আর তোমরা যারা অবশ্যই আমার চ্যানেল নতুন, এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে রাখো, যাতে ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তাছাড়া অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, প্রত্যেকে একটু সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। ওকে, আর তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিওর পিডিএফ গুলো পাওয়ার জন্য, তোমরা সমস্ত ভিডিওর পিডিএফ পেয়ে যাবে। দেখো, তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমাদের প্রত্যেককে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই তোমরা কমেন্টে জানাও ভিডিওগুলো কেমন হয়েছে এবং কেমন ধরনের তোমরা ভিডিও পেতে চাও, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, চলো দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি রয়েছে আজকের প্যাডাগজিতে, গণিত প্যাডাগজির প্র্যাকটিস সেট 1-তে। ওকে, চলো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের কোন বিবৃতিটি সত্য। দেখো, সিটেট 2015 ফেব্রুয়ারির আসা প্রশ্ন বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য। দেখো, 3টি বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা। একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যার পার্থক্য একটি জোড় সংখ্যা হতে পারে। দুটি বিজোড় সংখ্যা একটি জোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা। 3টি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা। দেখো, প্রত্যেকটা যদি আমরা একটু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি, দেখো 3টি বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা। তাহলে 3টে বিজোড় সংখ্যা যদি আমরা গুণ করি, আমরা যদি 3 গুণ 3টে বিজোড় সংখ্যা 5 গুণ 7, দেখো তাহলে কি হবে, 3 3 5 15, 7 পূরণ 105, তাহলে কত হলো 105। কি বলেছে, 3টি বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা। দেখো, এটা 105, অর্থাৎ 3টে বিজোড় সংখ্যার গুণফল কি হচ্ছে, কিন্তু বিজোড় সংখ্যা আসছে। তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দেবো প্রথমে। তারপরে দেখো, একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যার পার্থক্য একটি জোড় সংখ্যা। তাহলে একটা জোড় সংখ্যা আমরা যদি 4 লিখি, আর একটি বিজোড় সংখ্যা আমরা যদি 3 লিখি বা 5 লিখি, দেখো একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যার পার্থক্য একটি জোড় সংখ্যা হতে পারে। তাহলে 5 আর 4 থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে কত হয়, 1 -1। ওকে, বা 1। তাহলে দেখো, এখানে একটি বিজোড় সংখ্যার ও জোড় সংখ্যার পার্থক্য কি হচ্ছে, একটা কিন্তু বিজোড় সংখ্যা আসছে। আর যদি একটা উদাহরণ দেখি, দেখো যদি আমরা এখানে 6 লিখি আর এখানে যদি 10 লিখি, 6 আর 11 লিখো, এখানে 6 আর 11 লিখলে কত হচ্ছে, তাহলে 6 5 11। তাহলে দেখো এখানে কিন্তু 5 আসছে, তাহলে এটা বিজোড় সংখ্যা হচ্ছে, জোড় সংখ্যা হবে না। তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দেব। তারপরে দেখো, দুটি বিজোড় সংখ্যা একটি জোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা। তাহলে দুটি বিজোড় সংখ্যা এবং একটি জোড় সংখ্যার যোগফল। তাহলে দুটো বিজোড় সংখ্যা আমরা যদি এখানে বসাই, দুটো বিজোড় সংখ্যা আমরা বসাও 3 যোগ 5। একটি জোড় সংখ্যা বলেছে, একটি জোড় সংখ্যার যোগফল আমরা বসাই, তাহলে এখানে যদি 2 দিই, এবার দেখো তাহলে কত হচ্ছে, 5 3 8 দিয়ে 10, কি হলো, একটা জোড় সংখ্যা হলো। তাহলে দুটি বিজোড় সংখ্যা একটি জোড় সংখ্যার যোগফল কি হচ্ছে, একটা জোড় সংখ্যা। তাহলে এটা কিন্তু এখানে সঠিক হচ্ছে। ওকে, তারপরে দেখো, ডিটটা যদি আমরা দেখি, 3টি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা। দেখো, 3টি বিজোড় সংখ্যার যোগফল যদি আমরা করি, তাহলে 3 যোগ 5 যোগ 7। এবার 3টে বিজোড় সংখ্যা যোগ করলে কত হচ্ছে, দেখো 7 5 12, 12 3 15, দেখো কি আসছে, একটা বিজোড় সংখ্যা আসছে। তাহলে এটাও কিন্তু সঠিক নয়। তাহলে সঠিক কোনটা হয়ে গেল, সঠিক হয়ে গেল দেখো
দুটি বিজোড় সংখ্যা ও একটি জোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা হবে। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল সিটটা। দেখো আশা করছি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। দেখো 2 এর দাগে কি বলেছে, জ্যা সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সত্য নয়। নিচের কোন বিবৃতিটি সত্য নয় বলেছে জ্যা সম্পর্কিত। তাহলে দেখো প্রথম অপশনটা যদি আমরা দেখি, কোন বৃত্তের জ্যা সর্বদা বৃত্তের কেন্দ্রগামী। দেখো অবশ্যই একটা বৃত্তের জ্যা সর্বদা কি কেন্দ্রগামী, কোন বৃত্তের জ্যা সর্বদা বৃত্তের কেন্দ্রগামী। দেখো 2 এর দাগে কি বলেছে, দেখো জ্যা সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সত্য নয়, সত্য নয় বলেছে। তাহলে দেখো কোন বৃত্তের জ্যা সর্বদা বৃত্তের কেন্দ্রগামী, বৃত্তের কেন্দ্রবিন্দু এবং পরিধির উপরে যে কোনো বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ হলো জ্যা। একটি বৃত্তের কেন্দ্রগামী সমস্ত জ্যায়ের দৈর্ঘ্য সমান। কোন বৃত্তের সমান জ্যাগুলি কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে। দেখো যদি আমরা ডিটটা দেখি, কোন বৃত্তের সমান জ্যাগুলি কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে। অবশ্যই কোন বৃত্তের সমান জ্যা কেন্দ্র থেকে কিন্তু তারা সমান দূরত্বে অবস্থান করছে, তাহলে এটা কিন্তু ঠিক রয়েছে। ওকে, তারপরে দেখো একটি বৃত্তের কেন্দ্রগামী সমস্ত জ্যায়ের দৈর্ঘ্য সর্বদা সমান, অর্থাৎ কেন্দ্রের উপর দিয়ে যে কোনো জ্যা যাবে সেটা সর্বদা কিন্তু সমান হয়, তাহলে এটাও কিন্তু সঠিক রয়েছে। তারপর দেখো বৃত্তের কেন্দ্রবিন্দু এবং পরিধির উপরে যে কোনো বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ হলো জ্যা। অবশ্যই বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে এবং পরিধির উপরে যে কোনো বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ কোনোদিন কিন্তু জ্যা নয়, সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় কেন্দ্রবিন্দু থেকে পরিধি পর্যন্ত যেটা যায় সেটা হচ্ছে কি ব্যাসার্ধ। ওকে, সেটা হচ্ছে ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্রবিন্দু এবং পরিধির উপরে যে কোনো বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ হলো জ্যা, এটা কিন্তু ঠিক নয়। ওকে, এটা কিন্তু ঠিক নয়। এবারে আমরা যদি এরটা দেখি, দেখো কোন বৃত্তের জ্যা সর্বদা বৃত্তের কেন্দ্রগামী, কোন বৃত্তের জ্যা কিন্তু সবসময় কেন্দ্রের উপর দিয়ে যায়, অর্থাৎ কেন্দ্রের উপরে দিয়ে যেটা যায় সেটা হচ্ছে কি বৃত্তের জ্যা। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল বিটটা। চলো নেক্সট। দেখো 3 এর দাগে কি বলেছে, ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ 2005 অনুসারে স্কুলে গণিত শিক্ষার মূল লক্ষ্য কি। দেখো শিশুর চিন্তার গণিতকরণ, গণিত অবশ্যই অর্ধায়নের একটি বাধ্যতামূলক বিষয় হতে হবে, গণিত শিশুদের দৈনন্দিন অভিজ্ঞতার সাথে সম্পর্কিত। উপরের সবগুলি সত্যি। দেখো ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ 2005 স্কুলে গণিত শিক্ষার মূল লক্ষ্য শিশুর কিন্তু চিন্তার গণিতকরণ, এটা ঠিক রয়েছে। গণিত অবশ্যই অর্ধায়নের একটি বাধ্যতামূলক বিষয় হতে হবে, গণিত সব সময় রাখতেই হবে অবশ্যই করে, গণিত শিশুদের দৈনন্দিন অভিজ্ঞতার সাথে সম্পর্কিত। এইগুলো তিনটে যাই কিন্তু সঠিক। ওকে, তাহলে এখানে ডিটটা হয়ে গেল সঠিক উত্তর। চলো নেক্সট। 4 থেকে কি বলেছে, এনসিএফ 2005 বিবেচনা করে যে গণিত চিন্তা ও যুক্তি একটি নির্দিষ্ট উপায় জড়িত দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হতে পারে। শিক্ষার্থীদের বিশেষ কোচিং দিয়ে অনুসন্ধানমূলক পদ্ধতি অবলম্বন করে বাস্তব জীবনের সাথে ধারাকে সংযুক্ত করা, আলোচনায় শিক্ষার্থীদের জড়িত করা, গণিতের সমস্ত পাঠ্য বই পুনর্লিখন করা, শিক্ষার্থীদের প্রচুর সমস্যা ওয়ার্কশিট দেওয়া। দেখো এনসিএফ 2005 বিবেচনা করে যে গণিত চিন্তা ও যুক্তির একটা নির্দিষ্ট উপায়, প্রচুর সমস্যা দেওয়া হলো, তাদের ওয়ার্কশিট দেওয়া হলো, তারা কাজ করলো, এক্ষেত্রে কিন্তু এইটা বাস্তবায়িত হতে পারে না, এটাকে আমরা এলিমিনেট করে দেব। কেবলমাত্র সমস্যা দিয়ে তাদেরকে চিন্তা ও যুক্তির একটা কিন্তু প্রসার ঘটানো যায় না। গণিতের সমস্ত পাঠ্য বই পুনর্লিখন করুন, পুনর্লিখন করে কোনো কাজ হবে না, তাহলে এটাকে আমরা বাদ দেবো। আর বিশেষ কোচিংও দিয়ে তাদেরকে চিন্তা যুক্তির একটা নির্দিষ্ট কোনো রকম ভাবে উপায় আমরা তৈরি করতে পারি না। তাকে বাস্তব জীবনের সঙ্গে সবসময় যখন তোমাদেরকে বলবে যে বাস্তব জীবনের ধারা সংযুক্ত করা বা বাস্তব জীবনটা যখন থাকবে, তখন অবশ্যই তাদেরকে সেটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে এবং শিক্ষার্থীদের আলোচনায় জড়িত করতে হবে। তাহলে অবশ্যই তারা যখন আলোচনার মধ্যে জড়িত হবে, তখন তাদের মধ্যে কিন্তু একটা চিন্তা যুক্তি করার ক্ষমতা তৈরি হবে। ওকে, যুক্তি দিয়ে কোনো কিছু কাজ করার ক্ষমতা তৈরি হবে। তাহলে এখানে হয়ে গেল সঠিক উত্তর বিটটা। চলো নেক্সট। 5 দাগে কি বলেছে,
আকাঙ্ক্ষা একজন ভালো গণিতের শিক্ষক হতে চায়। একজন ভালো গণিতের শিক্ষক হতে হলে তার অবশ্যই থাকতে হবে। সিটেট 2015 ফেব্রুয়ারির প্রশ্ন এসেছিল। তাহলে আকাঙ্ক্ষা একজন ভালো গণিত শিক্ষক হতে চায়। ভালো গণিত শিক্ষক হতে হলে তার কি থাকতে হবে? দেখো অবশ্যই ক্লোজ এন্ডেড প্রশ্নের ভালো যোগাযোগ দক্ষতা ও জ্ঞান, ধারণাগত জ্ঞান, বোঝাপড়া, বাস্তব জীবনের সাথে গণিত বিষয়বস্তু সম্পর্কিত করার ক্ষমতা, সংখ্যা পদ্ধতি, বীজগণিত এবং জ্যামিতির ভালো জ্ঞান, অল্প সময়ের মধ্যে সমস্যাগুলি সমাধান করার ক্ষমতা। দেখো এখানে অল্প সময়ের মধ্যে সমস্যাগুলি সমাধান করার ক্ষমতা থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, কিন্তু এটাকে আমরা সর্বোচ্চ গ্রাহ্য এখানে বলতে পারি না। কারণ ভালো শিক্ষক হতে হলে তিনি কেবলমাত্র সমস্যাগুলি সমাধান করতে পারবে, তার মধ্যে সমস্যাগুলি অল্প সময়ে সমাধান করার ক্ষমতা আছে বলে তিনি ভালো শিক্ষক হতে পারবে, তা কিন্তু এখানে আমরা পুরোপুরিভাবে বলতে পারি না। তাহলে এটাকে আমরা প্রথমে এলিমিনেট করে দেব। ওকে, তারপরে সংখ্যা পদ্ধতি, বীজগণিত ও জ্যামিতির ভালো জ্ঞান। কেবলমাত্র সংখ্যা পদ্ধতি, বীজগণিত এবং জ্যামিতির ভালো জ্ঞান থাকলে সেটা কিন্তু একজন ভালো শিক্ষক হতে পারবে না। আর ক্লোজ এন্ডেড প্রশ্নের ভালো যোগাযোগ দক্ষতা থাকলেও কিন্তু সেটা ভালো শিক্ষক হতে পারার যোগ্য হতে পারবে এমন কিছু আমরা বলতে পারি না। একটু আগে আমি বললাম যখন বাস্তব জীবন বিষয়টা বলবে, এবার বলেছে তার যে ধারণাগত জ্ঞান, বোঝাপড়া এবং বাস্তব জীবনের সাথে গণিত বিষয়বস্তুকে সম্পর্কিত করা। অবশ্যই যখন তিনি গণিত বিষয়ের সাথে বাস্তবের যে বিষয়টা সেই সম্পর্কিত করতে পারবে, তখন তিনি অবশ্যই একজন ভালো শিক্ষক হতে পারবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল বিটটা। চলো নেক্সট। 6 নম্বর প্রশ্নে কি বলেছে? একটি শিশুর মধ্যে বিকশিত হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে জ্যামিতি শিখন এবং শিক্ষণের উদ্দেশ্য কি? জ্যামিতি শিখন ও শিক্ষণের উদ্দেশ্য কি? দেখো, দৃশ্য স্থানিক যুক্তি সম্পর্কিত ধারণা, মৌলিক জ্যামিতিক ধারণা সম্পর্কে বোঝা, যৌক্তিক যুক্তির ক্ষমতার বিকাশ, উপরের সবকটি। দেখো, শিশুর বিকশিত হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে জ্যামিতি শিক্ষণ ও শিক্ষণের উদ্দেশ্য কি? দেখো, তার দৃশ্য এবং স্থানিক যুক্তি ধারণা সম্পর্কিত বিষয়ে অবশ্যই একটা জ্যামিতি গড়ে তোলে। তাহলে এখানে এটা সঠিক হয়ে গেল। মৌলিক জ্যামিতিক ধারণা অবশ্যই কিন্তু জ্যামিতির মধ্যে দিয়ে তার মৌলিক জ্যামিতিক ধারণা তৈরি হয়, আর যুক্তির বিকাশ অবশ্যই ঘটে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কি? দেখো ডিটা। চলো নেক্সট। 3 সমকোণ এবং একটি অর্ধেক সমকোণ। 3 সমকোণ একটি অর্ধেক সমকোণ কত হচ্ছে? 315 ডিগ্রি, 285 ডিগ্রি, 295 ডিগ্রি, 305 ডিগ্রি। তাহলে দেখো 3 সমকোণ মানে এক সমকোণ মানে আমরা জানি কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি 3 সমকোণ মানে 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 3 দিয়ে গুণ করলে 3 লং 27, 270, 270 ডিগ্রি হলো। এবারে 270 আর একটা হচ্ছে বলেছি কি অর্ধেক সমকোণ। অর্ধেক সমকোণ মানে হচ্ছে কত? অর্ধেক সমকোণ মানে 45 ডিগ্রি। তাহলে এইটা আমরা যোগ করলে কত পাচ্ছি দেখো? তাহলে 5 5 আর 7 4 11 1 হাতে থাকে 1, 2 1 3, 315। খুব সোজা, একদম কনসেপ্ট ক্লিয়ার থাকলে অবশ্যই তোমরা পেরে যাবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল দেখো 315। চলো নেক্সট। 8 দাগে একটি শিশুকে জিজ্ঞাসা করা ক্ষেত্র কি? সে উত্তর দেয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ তার উত্তর দৈর্ঘ্য গুণ প্রস্থ। আপনি কি করেন এলাকার ধারণা সম্পর্কে শিশুর বোঝার বিষয়? আপনি কি মনে করেন হবে এখানে? ওকে, তাহলে এলাকার ধারণা সম্পর্কে শিশুর বোঝার বিষয়ে দেখো, শিশুটি ক্ষেত্রফল এবং পরিধির ধারণা সম্বন্ধে বিভ্রান্ত হয়। শিশুর ক্ষেত্রফলের ধারণা সম্পর্কে কোনো ধারণা নেই। শিশুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে যে কোনো বদ্ধ আকারে ক্ষেত্রফলের সাধারণ ধারণা হিসেবে ব্যবহার করছে। শিশুটি সঠিক বলে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো এখানে ক্ষেত্র কি বলা হয়েছে? একটি শিশুকে জিজ্ঞাসা করা হয় যে ক্ষেত্র কি? সে উত্তর দিল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে কিন্তু ক্ষেত্রফল বলা হয়নি। কি বলা হয়েছে? এখানে ক্ষেত্র কি বলা হয়েছে, কিন্তু সে ক্ষেত্রফলের ধারণার ক্ষেত্রের ধারণার মধ্যে সে কিন্তু গুলিয়ে ফেলছে। ওকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে সে যে কোনো বদ্ধ আকারের ক্ষেত্রফলের ধারণা হিসেবে কিন্তু ব্যবহার করছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে দেখো? সে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে যে কোনো বদ্ধ আকারের ক্ষেত্রফলের ধারণা হিসেবে ব্যবহার করছে।
সে শিশুটি সঠিক কিন্তু বলে না, যেহেতু ক্ষেত্র বলেছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা ক্ষেত্রবলের সূত্র, এটাকে ঠিক নয়। আর ক্ষেত্রবলের ধারণা সম্পর্কে কোনো ধারণা নেই। দেখো ক্ষেত্রবলের ধারণা সম্পর্কে যদি তার কোনো ধারণা না থাকে তাহলে সে দৈর্ঘ্য গুণ প্রস্থ, সে কিন্তু সঠিক উত্তর দিচ্ছে ক্ষেত্রবলের সম্পর্কে। আর শিশুটি ক্ষেত্রবলের পরিধির মধ্যে বিভ্রান্ত হয়। এখানে ক্ষেত্র আর ক্ষেত্রবল জিজ্ঞাসা করেছে, এখানে পরিধি আর ক্ষেত্রবলের মধ্যে বিভ্রান্তের কোনো বিষয় নেই, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল 3-এরটা। চলো নেক্সট। 9-এর দাগে কি বলেছে, নিচের কোনটি 2 ধারণা শেখানোর জন্য শিখন সম্পদ হিসাবে সবচেয়ে উপযুক্ত হবে? দেখো জিওবোর্ড, জবমালা এবং স্ট্রিং, গ্রাফ পেপার, অ্যাবাকাস। দেখো জিওবোর্ড, জবমালা, স্ট্রিং, গ্রাফ পেপার আর অ্যাবাকাস। হ্যাঁ, অ্যাবাকাসের সাহায্যে কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু এই অঙ্ক শেখাতে পারি। ওকে। আর জিওবোর্ডের সাহায্যে আমরা কি জ্যামিতিক বিভিন্ন চিত্র সম্পর্কে আমরা জিওবোর্ডের এরকম থাকে, সেখানে এরকম কতগুলো পিন থাকে। আর অ্যাবাকাসের মাধ্যমে আমরা কি করতে পারি, দেখো অ্যাবাকাস কেমন থাকে, অ্যাবাকাস এইরকম কতগুলি পুঁতিকাঠি দেওয়া থাকে এইভাবে, সেগুলি দিয়ে আমরা যোগ বিয়োগ সংখ্যার ধারণা দিতে পারি। ওকে, অ্যাবাকাস কিন্তু এইরকম ভাবে থাকে, যেখানে এগুলো পুঁতিকাঠি দিয়ে থাকে। আর জবমালা, স্ট্রিং এর এটা হচ্ছে গিয়ে এই মালা, ছোট ছোট মালা থাকে, যেগুলো মাধ্যমে গুনে গুনে কাঠির মাধ্যমে আমরা হিসেব করতে পারি। আর 2 ধারণা শেখানোর জন্য যখন দশমিক ধারণা যখন বলবে, তখন যে গ্রাফ পেপার তোমাদের মধ্যে তোমরা দেখেছো, এই গ্রাফ পেপারে দেখো একটা একটা করে ক্ষুদ্র বর্গ একক, একটা একটা ক্ষুদ্র বর্গ একক থাকে, একটা একটা এরকম দাগ থাকে, এর মধ্যে 10টা করে ক্ষুদ্র বর্গ একক থাকে। সেই ক্ষুদ্র বর্গ একক দিয়ে কিন্তু আমরা 2 ধারণা আমরা দিতে পারি, বা দশমিক ধারণা কিন্তু আমরা সহজে শেখাতে পারি। তাহলে এখানে কি হচ্ছে, সঠিক উত্তর হয়ে গেল দেখো সিটটা, গ্রাফ পেপারের মাধ্যমে আমরা দশমিকের ধারণা দিতে পারি। চলো নেক্সট। 10-এর দাগে কি বলছে দেখো, কোন ধরনের মূল্যায়নকে এভালুয়েশন অফ লার্নিং বলা হয়? দেখো এভালুয়েশন অফ লার্নিং প্রস্তুতিকালীন মূল্যায়ন, অন্তিম মূল্যায়ন, স্থান নির্ণায়ক মূল্যায়ন, দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন। দেখো এভালুয়েশন অফ লার্নিং আর অ্যাসেসমেন্ট ফর লার্নিং, দুটো বিষয় তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। দেখো আমরা যদি একটু এভালুয়েশন অফ লার্নিং আর অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা যদি আমরা একটু দেখে নিই, দেখো কি বলেছে, গঠনমূলক মূল্যায়ন ফরমেটিভ অ্যাসেসমেন্ট। দেখো এখানে এটি শিখন প্রক্রিয়া চলাকালীন নিয়মিতভাবে করা হয়, যাতে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তাদের উন্নতির জন্য সহায়তা করা যায়। একে অ্যাসেসমেন্ট ফর লার্নিং বলা হয়। অর্থাৎ শিখন প্রক্রিয়া চলাকালীন যে মূল্যায়নটা করা হয় এবং শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয় করার জন্য যে গঠনমূলক মূল্যায়ন করা হয়, তাকে কিন্তু আমরা অ্যাসেসমেন্ট ফর লার্নিং বলতে পারি। অর্থাৎ শিখনের জন্য মূল্যায়ন বলা হয়, যার উদ্দেশ্য ভবিষ্যতের শিখনকে আরো কার্যকর করা। অর্থাৎ ভবিষ্যতের শিখনকে আরো কার্যকর করার জন্য কিন্তু অ্যাসেসমেন্ট ফর লার্নিং করা হয়। আর সমষ্টিগত মূল্যায়ন বা সাবমেটিভ অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে কি দেখো এভালুয়েশন অফ লার্নিং বা অন্তিম মূল্যায়ন, যেটাকে আমরা বলে থাকি শিখনের মূল্যায়ন হিসেবে পরিচিত। এটি কোনো কোর্স বা ইউনিট বা প্রোগ্রাম শেষ হওয়ার পর কিন্তু করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা কি শিখেছে বা কতটা সফল হয়েছে তার পরিমাপ করা হয়। তাহলে দেখো অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা হচ্ছে শিখন চলাকালীন শিখনের জন্য মূল্যায়ন, অর্থাৎ ভবিষ্যতে শিখনকে আরো কার্যকরী করে তোলার জন্য কিন্তু অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা করা হয়। এটা হচ্ছে গঠনমূলক মূল্যায়নে, অর্থাৎ প্রস্তুতিকালীন মূল্যায়ন হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আর সমষ্টিগত মূল্যায়নটা কি হচ্ছে না, এটা হচ্ছে এভালুয়েশন অফ লার্নিং। অর্থাৎ একটা নির্দিষ্ট প্রোগ্রাম বা ইউনিট শেষ হয়ে যাওয়ার পর, কোর্স শেষ হয়ে যাওয়ার পর এই মূল্যায়নটা করা হয়। এখানে দেখা যায় যে শিক্ষার্থী কতটা সফল হয়েছে তা পরিমাপ করা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে কি সমষ্টিগত মূল্যায়নকে বা অন্তিম মূল্যায়নকে আমরা এভালুয়েশন অফ লার্নিং বলতে পারি। তাহলে আমরা এখানে উত্তরটা কি করব, দেখো প্রস্তুতিকালীন মূল্যায়ন, অন্তিম মূল্যায়ন, স্থান নির্ণায়ক মূল্যায়ন, দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন। দেখো এভালুয়েশন অফ লার্নিং অবশ্যই তোমরা দেখলে যে এটা কিন্তু অন্তিম মূল্যায়ন। ওকে, আর অ্যাসেসমেন্ট ফর লার্নিং যদি বলতো তাহলে আমরা সেটা প্রস্তুতিকালীন মূল্যায়ন। ওকে, উত্তরটা করতাম। চলো নেক্সট। 11 দাগে নিচের কোনটি সঠিক নয়? দেখো কোনটি সঠিক নয়, 0.10,
0.1 এর সমান। দেখো 56.7 কেজি 5670 গ্রাম। একটি ঘনকের 6টি মুখ থাকে, 1 মিলিমিটার সমান 0.1 সেমি। দেখো আমরা যদি দেখি 0.10 আর 0.1 এই দুটো কিন্তু অবশ্যই সমান। এর পাশে আমরা দশমিকের পরে কিন্তু সংখ্যার পরে আমরা শূন্য নিতে পারি, কোনো কিন্তু অসুবিধা নেই। তাহলে এখানে 0.10 আর 0.1 এর সমান, এটা কিন্তু সঠিক রয়েছে। 6টি ঘনকের 6টি মুখ আছে, দেখো এটা অবশ্যই ঘনকের 6টি মুখ আছে, এটা সঠিক রয়েছে। এবার 1 মিলিমিটার সমান 0.1 সেমি। দেখো মিলির পরে হচ্ছে সেন্টির পরে মিলি, তাহলে সেন্টির পরে মিলি যদি আমার সেন্টির পরে মিলি হয়, তাহলে সেমি এখানে আমার এখানে যদি 1 মিলি, এখানে 1 মিলি যদি বলে, তাহলে আমার সেন্টিমিটার আসতে গেলে কি করতে হবে, এদিকে আসতে গেলে, তাহলে এদিকে আসতে গেলে আমাকে ভাগ করতে হবে, সেমিতে আসতে গেলে কি করতে হবে, ভাগ। তাহলে আমরা দেখো কি করব, 1 কে আমরা কত, এখানে 1 ঘরে আসা মানে 10 দিয়ে ভাগ, এখানে 10 দিয়ে ভাগ করতে হবে, আমার 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 10 দিয়ে আমরা 1 কে ভাগ করি, যদি ভাগ করি তাহলে কত হয়, 0.0 আর 1, তাহলে কি হচ্ছে 10 হয়ে গেল এখানে। তাহলে কত হচ্ছে দেখো 0.1 সেমি। তাহলে এটা হচ্ছে 0.1 সেমি, 0. এটা 0.1, তাহলে এটা কিন্তু সঠিক রয়েছে। আর 56.7 কেজি, তাহলে 1 কেজি সমান যদি 1000 গ্রাম হয়, তাহলে 56,000 গ্রাম হবে, 56,000 গ্রাম। ওকে, আর 7 কেজি, ওকে 0.7 মানে এটা কি হতো 700। তার মানে এখানে যদি আমরা 700টা যোগ করি, তাহলে কি হবে 0, 0, 7 আর 6 আর 5, তাহলে 56,700 দরকার ছিল, এখানে কিন্তু 5,670 দিয়েছে। তাহলে এটা কিন্তু এখানে সঠিক নয়। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হয়ে গেল, দেখো এখানে 2-এরটা। ওকে, তাহলে সঠিক নয় 2-এরটা। চলো নেক্সট। 12 দাগে কি বলেছে, প্রাথমিক শ্রেণীর একটি শিশু সক্ষম হয় না সংখ্যা, অপারেশন চিহ্ন, কয়েন এবং ঘড়ির হাতের মধ্যে পার্থক্য করতে। এটি ইঙ্গিত দেয় যে শিশুটির সমস্যা রয়েছে। সংখ্যা, অপারেশন চিহ্ন, কয়েন, ঘড়ির হাতের মধ্যে পার্থক্য কিন্তু করতে সে পারে না। এর থেকে আমরা বলতে পারি কি, দেখো শ্রবণ স্মৃতি, কাজের স্মৃতি, ভিজুয়াল প্রসেসিং সম্পর্কিত সমস্যা রয়েছে, না ভাষা প্রক্রিয়াকরণ। দেখো যখন সে সংখ্যা চিনতে পারছে না, অপারেশন চিহ্ন চিনতে পারছে না, কয়েন চিনতে পারছে না, হাত ঘড়ির মধ্যে সে পার্থক্য করতে পারছে না, তখন আমরা বলতে পারি যে তার কিন্তু ভিজুয়াল প্রসেসিং সমস্যা রয়েছে। ওকে, চলো নেক্সট। 13 দাগে কি বলেছে, দেখো বেস 10 এবং তার মানের ধারণাটি বিকাশ করার সময় একজন শিক্ষক ক্লাসে নিয়মিত ধারাটি ব্যবহার করেন। 10-এর বেস শেখানোর জন্য আমি 8, 10 এবং 4 এককের কম, এই কার্যক্রমের উদ্দেশ্য হলো ক্লাসে কিছু মজা করা, একঘেয়েমি ভাঙা, ভিত্তি 10-এর স্থানে মানে ধারণাকে শক্তিশালী করা, সমষ্টিগত মূল্যায়ন, 10-এর ধারণার প্রবর্তন করা ছাত্রদের কাছে। তাহলে কি বলতে পারি আমরা, দেখো এখানে 10-এর বেস যেহেতু তিনি শেখাচ্ছেন, তাহলে যখন আমি 10 এবং 4 এককের কম এই ধরনের কার্যকর করে থাকে, তখন তিনি অবশ্যই 10-এর ভিত্তি আর স্থান মানকে ধারণা শক্তিশালী করার জন্য কিন্তু তিনি কাজটি করাচ্ছেন। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল বিটটা। চলো নেক্সট। বলেছে নিচের কোনটি 11,1111 সংখ্যাটিকে প্রতিনিধিত্ব করে। দেখো প্রতিনিধিত্ব যখন করে তোমরা তখন অবশ্যই কিন্তু গুলিয়ে ফেলতে পারো। দেখো এখানে 11, 11, 11 রোমান হরফে দেওয়া রয়েছে, এখানে 11, 11, 11 দেওয়া রয়েছে, এখানে 12,111 দেওয়া রয়েছে, এখানে 11,1111 দেওয়া রয়েছে। এবারে কোনটি প্রতিনিধিত্ব করে বলেছে, যখন প্রতিনিধিত্ব করে বলবে তখন আমরা কি করব, সবগুলোকে যোগ করব। দেখো 11,000 বলেছে, তাহলে আমরা কি করব, 11,000 নিলাম, 11 শত মানে 1100, 1100
তারপরে দেখো 11 মানে 11, কি করব সবকটাকে যোগ করব। তাহলে 1 1 1 2 আর 1, তাহলে কত হলো 12,111। যখন প্রতিনিধিত্ব করে তখন কিন্তু এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল দেখো 3-এরটা। চলো নেক্সট। দেখো বন্ধুরা, আজকের প্র্যাকটিস সেটে কিন্তু শেষ প্রশ্ন। অবশ্যই তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেল, তোমরা যারা নতুন এখনো সাবস্ক্রাইব করে নাও তোমরা চটপট করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে রাখো। ওকে, আর সঙ্গে সঙ্গে সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও প্রত্যেকে ভিডিওটি অবশ্যই করে, যদি ভালো লাগে। আর বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে, আর সমস্ত ভিডিওর পিডিএফ পাওয়ার জন্য তোমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখো, একটি শিক্ষক যদি শিক্ষার্থীদের ভগ্নাংশের ধারণা শেখাতে চান তাহলে নিচের কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকর হবে। দেখো, তাহলে একজন শিক্ষক শিক্ষার্থীদের ভগ্নাংশের ধারণা শেখাতে চান তাহলে কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকর হবে। যে পদ্ধতি সবচেয়ে কার্যকর হবে সেটা কি হবে? দেখো, প্রথমে ব্ল্যাকবোর্ডে বিষয় লিখুন, তারপর ধারণাটি সম্পর্কে শেখান। বিভিন্ন প্রকার ভগ্নাংশের লব ও হরের পরিচয় প্রদান করুন। 3 জন ও 3 জনের বেশি শিক্ষার্থীর মধ্যে 2টি বস্তু বিতরণ করার পরিস্থিতি প্রদান করুন, তারপর ভগ্নাংশ শেখান। ব্ল্যাকবোর্ডে ভগ্নাংশটি x/y এর আকারে লিখুন এবং যেখানে y not equal to 0 তারপর ভগ্নাংশটি শেখান। দেখো, এইভাবে কিন্তু আমরা শেখাবো না কখনো, সবসময় চেষ্টা করবো যে বাস্তব দিক দিয়ে কিন্তু আমরা শেখানোর চেষ্টা করব। তাহলে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা রয়েছে দেখো, সেটা কি না 3 জন বা 3 জনের বেশি শিক্ষার্থীদের মধ্যে 2টি বস্তু বিতরণ করার পরিস্থিতি প্রদান করুন। অর্থাৎ তাদের নিজেদের মধ্যে একটা সক্রিয়তা তৈরি করা এবং তারা নিজেরাই সেটা করার চেষ্টা করবে। তারপর কিন্তু আমরা ভগ্নাংশের দিকটা কিন্তু তাদেরকে শেখানোর চেষ্টা করব যে কিভাবে ভগ্নাংশটা শেখায়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল সিটটা। তো বন্ধুরা দেখো, আজকের কিন্তু এই গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে অবশ্যই তোমরা সুন্দর হাত দিয়ে লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও। আর অবশ্যই কমেন্ট বক্সে লেখো ভিডিওটি কেমন হলো, কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো সাবস্ক্রাইব করে। প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, পড়তে থেকো প্রত্যেককে। শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা।